এবার যেই বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে গত ৯ মাসে, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্বে আছেন, তিনি একজন বিশ্বমাপের মানুষ হিসেবে আমরা তাকে জানতাম বা চিনতাম। বিশ্বের অনেকেই তাকে সেটি জানেন, নোবেল লরিয়েট শান্তিতে। এবং তিনি আমরা অনেকে আশা করছিলাম যে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশের শান্তি বয়ে আনবেন, এই প্রত্যাশা সবার ছিল। কিন্তু গত ৯ মাসে আমরা যা দেখছি তা আদৌ কোন পর্যায়ের শান্তি, সেটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে তিনি এর মধ্যে বলেছেন যে তিনি অনেক বড় মাঠের খেলোয়াড়। তো আমরা আসলে তিনি কি খেলছেন, কিভাবে খেলছেন, বাংলাদেশের মানুষ তার খেলা কিভাবে উপভোগ করছেন, মানবাধিকার পরিস্থিতি তিনি কোন মাঠে নিয়ে খেলছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত করেছি লেখক এবং মানবাধিকার কর্মী আফসানা কিশোর লোচন। আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো আছেন আশা করি। ধন্যবাদ তৌফিক ভাই, আমাকে আপনার এখানে আনার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আমি একটু সরাসরি যদি আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনার মতো করে যদি আপনি একটু বিশ্লেষণটা শুরু করেন। এই যে উনি বললেন উনি অনেক বড় মাপের খেলোয়াড়, আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে কি খেলা দেখছেন, উনি মানবাধিকারের জায়গা থেকে বাংলাদেশে কি খেলছেন? তৌফিক ভাই, এটা সর্বজন বিদিত এবং নানাভাবে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। আমরা তো প্রথম অবস্থা থেকেই বলে আসছি হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্মরণকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আপনি যদি দেখেন, এবং মুখে মুখে ঘুরছে যে একটা মবতন্ত্র চালু হয়েছে, মব লিঞ্চিং হচ্ছে, মানুষকে আইন আদালত কোনো কিছুর সম্মুখীন না করে তাকে মবের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এর নেতৃত্ব দিচ্ছে জুলাই আগস্ট জুলুমের সময় যেই কাজগুলা যারা করেছে, যে বাহিনী করেছে, এটা তারা নিজেরা প্রকাশ্যেই বলেছে যে দেশের ১৩৮টা কিশোর গ্যাং তাদেরকে এই কাজে সহায়তা করেছে। তো এই ১৩৮টা কিশোর গ্যাংকে কাজে লাগিয়ে তারা সেই মবতন্ত্রকে চালু রেখেছে। এটা একটা হচ্ছে। এবং আপনি যদি আমাদের দিক থেকে দেখেন, আমরা যেটা সবসময় একটা সভ্য দেশের নিয়ামক হিসেবে দেখি যে নারী নির্যাতনের অবস্থা কি পর্যায়ে আছে। হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং কোন রকমের ভ্যালিড রিজন ছাড়া মানুষকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন পেশাজীবীদেরকে, এবং ফ্যাসিস্টের দোসর বলে। তো পরিস্থিতিটা সেই জায়গায়, এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা তৌফিক ভাই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এটা প্রশ্নের সম্মুখীন, এটা হুমকির সম্মুখীন। এই জায়গা নিয়ে আমাদের অনবরত আলোচনা হওয়া দরকার, যেখানে সেখানে বিভিন্ন নাটক করে আমাদেরকে প্রায়শই ডিফোকাস করা হচ্ছে। বিভিন্ন ইস্যু এনে দেওয়া হচ্ছে, কখনো জাতীয় সংগীত, কখনো সংবিধান, কখনো দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে আমাদের এই সমস্যাটা, এই সংস্কারটা এখনই করতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের ডাইভারশন তৈরি করে আমাদের মূল ফোকাস, যেটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের পতাকা, আমাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, এগুলো সবকিছু এই মুহূর্তে হুমকির মুখে আপনি যদি দেখেন। কিন্তু এই জায়গাটিতে নতুন যে, আমি অবশ্য নতুন না, এই জুলাই এক ধরনের জুলাই সনদের কথা বলা হচ্ছে এবং এটি নিয়ে আমরা দেখলাম যে বড় অন্য যে রাজনৈতিক দল বিএনপি, তারা কখনো পক্ষে থাকে কখনো বিপক্ষে থাকে, এবং সর্বশেষ এখন এই জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে বলে দৃশ্যমান। অর্থাৎ এই হাসনাত আব্দুল্লাহ এবং যারা কয়েকদিন আগে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই ইত্যাদি স্লোগান দিল, তারা এই দাবিটিও পূরণ করে নিয়েছে যে জুলাই সনদ ৩০ দিনের মধ্যে দিতে হবে, সরকারও সেটি মেনে নিয়েছে। তো এখন এই জুলাই সনদটি যদি বাস্তবায়ন হয়ই, সেই ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা আপনি বললেন, আপনার কি ধারণা বা আপনার অবজারভেশনটা কি, যে কি হবে মুক্তিযুদ্ধের জায়গাটি? তবে ভাই, বিষয়টা কিন্তু একদম পরিষ্কার, কারণ তারা এসেছে অবৈধভাবে এবং তারা বলছে তাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। এখন আপনি যখন সংবিধানের উপর হাত রেখে শপথ নেন, তখন কিন্তু আপনার কিছু রেসপন্সিবিলিটি গ্রো করে, আপনি সেই শপথ ভাঙার জায়গায় আর থাকেন না। এখন জুলাই সনদটা প্রয়োজন হচ্ছে সেই কারণে, এই সংবিধানটাকে প্রতিস্থাপন করার জন্য তারা যে আইন বহির্ভূত কাজগুলা করছে সেটাকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্য তারা এই কাজটা করছে। তারা এই জুলাই সনদটা দিয়ে সংবিধানকে যদি প্রতিস্থাপিত করতে পারে, তাহলে আমরা যেটা সবসময় বলি যে পার্লামেন্ট না থাকলে
কার্যকর পার্লামেন্ট না থাকলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। ঠিক আছে? যেমন আমরা এখন বলছি যে আমরা মানবিক করিডোর দিব। এটা কিন্তু একমাত্র একটা কার্যকর পার্লামেন্টের মাধ্যমেই আপনি এই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারেন। তখন তারা কি করতে পারবে? তারা যেহেতু সংবিধানটাকে প্রতিস্থাপন করে ফেলতে পারবে এবং সংবিধানকে বাতিল করে দিতে পারবে, তারা সেই কাজটা তখন সহজে করে ফেলতে পারবে। যেকোনো একটা ধরেন যে তারা যেগুলা করে আসছে আরকি, যে একটা প্রজ্ঞাপন, একটা বিজ্ঞপ্তি, এগুলোর মাধ্যমে তারা করবে। আপনি দেখেন যে আওয়ামী লীগের মতন একটা বৃহৎ রাজনৈতিক দলকে তারা বলতেছে, তার নির্বাহী আদেশ বলে তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার কথা বলছে। তারপর নির্বাচন কমিশন বলছে যে কার্যক্রম স্থগিত করে দিবে, নিবন্ধন বাতিল করে দিবে। করে দিয়েছে ইতিমধ্যে এগুলা। তো ওই কাজটাই তাদের পক্ষে আরো সহজ হবে যখন সংবিধানকে তারা একেবারেই বিলুপ্ত করে দিতে পারবে। সংবিধান তো একটা বড় বাধা আপনার। কারণ আপনি যখনই ক্ষমতা থেকে নামেন বা যখনই যান, এটা তো একটা ফৌজদারি অপরাধ জি। হয়ে গেছে। এটার তো সবসময় বিচার হবে, তাই না? তো এই বিচার প্রক্রিয়াটাকে এড়ানোর জন্য তারা এই ধরনের হঠকারী সব কাজকর্ম করে যাচ্ছে আরকি। এই পর্যবেক্ষণ এতটুকুই। এর বেশি তো আমরা যা বলতে পারি তৌফিক ভাই সবই স্পেকুলেশন। হুম? না, এখন এই জায়গাটিতে আপনি যে ২-৩ টা ইস্যু মাঝখানে এটুক সময়ের মধ্যে যেটা বললেন, আ আমরা যদি দেখি যে এই জুলাই সনদ বলি, যাই বলি, এক ধরনের দায় মুক্তির যে বিষয়টি, এর আড়ালে আপনার কথা অনুযায়ী সেই জিনিসটি আসলো যে এইটা দিয়ে ওগুলা সব ঢাকতে চায়। এই যে জুলাই হত্যাকাণ্ডের কথা বলা হয়, কিন্তু সেইখানে যে এত পুলিশ হত্যাকাণ্ড হলো, ৪০০ র বেশি থানা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, এতগুলো মানুষকে হত্যা করা হলো, এরপরে আরো প্রায় ১,০০০ এর মতো মানুষকে হত্যা করা হলো। আবার তারা গণতন্ত্রের কথা বলছে। তো এত কিছুর মধ্যে দিয়ে আজকে পর্যন্ত কি ডক্টর ইউনূস কোথাও কি স্বীকার করেছেন বা তিনি বলেছেন যে এই যে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তিনি কি কিছু বলেছেন? আপনার নজরে আসছে? তবে ভাই এটা আমাদের কারো নজরেই আসেনি। কারণ পুলিশ হত্যাকাণ্ডকে যদি স্বীকার করে ফেলা হয়, আ তাহলে তারা যে গণহত্যার কথা বলে, মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, সেটা তো প্রকৃতপক্ষে পুলিশের সাথেই হয়েছে। আপনি একটা টেস্ট কেস যদি ধরেন, শুধুমাত্র যাত্রাবাড়ীতে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার যে কেসটা, ফায়াজ নামের যে ছেলেটাকে নিয়ে আমাদের সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছিল যে সে একজন মাইনর, তাকে হাতে হাতকড়া পরানো হয়েছে। আপনি মাইনর হয়ে যখন এই ধরনের ফৌজদারি অপরাধ করতে পারবেন, তখন কিন্তু আপনাকে ফৌজদারি আইনের মধ্যে দিয়েই যেতে হবে, তাই না? সেই জিনিসটা তো, জি। উনি যদি পুলিশ হত্যার কথা স্বীকার করে, উনি যদি ৬৯ টা কেপিআই ধ্বংস করার কথা স্বীকার করে, যেগুলা তার যেসব অঙ্গ সংগঠন আছে, ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংগঠন তার, যেগুলো আমি ১ম এ বললাম কিশোর গ্যাংয়ের কথা এবং জঙ্গিবাদী যারা তার, জঙ্গি হু, হু। বন্ধু ইউনূসের যারা সঙ্গী আরকি। উনি যদি সেগুলো স্বীকার করেন, তাহলে তো উনি নিজেও আইনের আওতায় চলে আসবেন। তাই না? কারণ উনি ১ম এই বলেছেন যে meticulous প্ল্যান, এবং সেই প্ল্যানের অভ্যন্তরেই কিন্তু, এই আন্ডারেই কিন্তু, এই প্ল্যানের আন্ডারেই কিন্তু এই ধরনের হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, আগুন অগ্নিসংযোগ সবকিছু ঘটেছে। তো উনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। উনি যে বিষয়ে কথা বলতে পারবেন না উনার জায়গা থেকে, সেই কথাগুলোই উনি উনার বিভিন্ন মুখপাত্র এবং ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংগঠনের মুখ দিয়ে বলান, এবং তারা কিন্তু অনবরত, আপনি যদি শিবিরের বিভিন্ন কর্মীর কথা দেখেন, তারা কিন্তু বলেই যাচ্ছে যে জুলাই আগস্টে যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি থানা না পোড়াতাম, থানা লুট না করতাম, পুলিশ হত্যা না করতাম, তাহলে তাদের এই তথাকথিত বিপ্লব সফল হতো না। এরপরেও আমাদের আর কি প্রমাণের দরকার আছে যে আ জঙ্গি বন্ধু ইউনূস এটা স্বীকার করবে না। এটা সে অন্যদেরকে দিয়ে বলাবে, এবং যেহেতু সে এ বিষয়ে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে অলরেডি, এটা যেহেতু কোনো বিচার করার এই মুহূর্তে কোনো উপায় নাই, ফেস করার পর্যন্ত উপায় নাই। আপনি দেখেছেন কিনা নোয়াখালীতে কিশোর গ্যাং এর কিছু ছেলেপেলে ধরা পড়েছিল ১ম দিকে। যখন ইন্ডেমনিটিটা আসলো, তখন কিন্তু সার্জিস লাফ দিয়ে এসে বলল যে এরা জুলাই আন্দোলনের সাথে জড়িত, এদের কোনো বিচার করা যাবে না। তারা থানা লুট করেছে, তারা পুলিশ হত্যা করেছে, কিন্তু তাদের বিচার করা যাবে না। তো আমরা কিভাবে আশা করি যে একটা অবৈধ সরকার যেই শক্তির উপরে ভর করে, যে কিশোর গ্যাংয়ের শক্তির উপরে ভর করে, জঙ্গিদের উপর ভর করে সে ক্ষমতা দখল করেছে, সে তাদের অপরাধ কিভাবে স্বীকার করবে? এটা কি সম্ভব? তাইলে এই যে আমরা তো এত বছর দেখলাম বাংলাদেশে অনেক খুব শক্তিশালী মানবাধিকার সংগঠন আছে। আন্তর্জাতিকটা না হয় বাদই দিলাম। বাংলাদেশের যে মানবাধিকার সংগঠনগুলো আছে, সুশীল সমাজ হিসেবে আমরা যাদেরকে শ্রদ্ধা করতাম, গণমাধ্যমের মধ্যে, হ্যাঁ, গণমাধ্যম নিয়ে সবসময় প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের খুবই ঘনিষ্ঠ যারা এত বছর পর্যন্ত আ অনেক ভালো, ভালো ভূমিকায় ছিলেন, সেই গণমাধ্যম, সেই মানবাধিকার আ ক আম আ কর্মীরা কিংবা সংগঠকরা
তারা কি এগুলো দেখছেন না, নাকি কি অবস্থা তাদের? তারা দেখছেন, তারা যেহেতু এই ষড়যন্ত্রটার একটা অংশ ছিলেন এবং একটা অংশ না বৃহৎ অংশ ছিলেন। বিভিন্ন এনজিও, বিভিন্ন সুশীল সমাজ বলেন, তারপরে শিক্ষক নেটওয়ার্ক বলেন, যার নামই বলবেন তারা কোনো না কোনোভাবে সংযুক্ত ছিল। ইভেন আমাদের ট্রান্সজেন্ডাররা পর্যন্ত যেভাবে সংযুক্ত ছিল। তো তারা সেই জায়গা থেকে এখন আওয়াজ তুলবেন না। কারণ তাদের পছন্দের লোক এই জায়গায় বসা। তাদের মানবাধিকার লঙ্ঘনের যে আওয়াজটা বলেন বা আন্দোলনটা বলেন, সেগুলো সবকিছুই ছিল সিলেক্টিভ এবং সেটা ছিল হচ্ছে এন্টি লীগ। এবং তারা যে এন্টি লীগ হতে যে এন্টি স্টেট হচ্ছে, এটা তারা জনগণের সামনে কখনো তুলে ধরেনি। তাদের প্রতিটা কাজই কিন্তু এন্টি লীগ হতে গিয়ে, এন্টি ভারত হতে গিয়ে এন্টি স্টেট হয়েছে। তারা সেই ধরনের কর্মকাণ্ডই করেছে। আপনি আজকে দেখেন যে সেই ৮৪ সালের পরে মনে হয় ১ম মিয়ানমার থেকে আমাদের আর্মি অ্যাটাচে যে তাকে প্রত্যাহার করা হয়েছে। ঠিক জি। আছে? ১৯৮৪ সালের পরে এটা একটা ১ম ঘটেছে। এটা ২য় বার ঘটলো বাংলাদেশের ইতিহাসে। তো এই জায়গাগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন এবং এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করি, তাহলে বুঝবো যে মানবাধিকার কর্মী বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও এক ধরনের পেইডই, তারা এক ধরনের কাজ করেছে। এই বিগত সরকারকে হটানোই ছিল তাদের একমাত্র কাজ, তাদের অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্ট যেহেতু এখন ফুলফিল হয়ে গিয়েছে, তারা সেই পারপাস সার্ভ করে ফেলেছে। তাদের ওই ধরনের উচ্চবাচ্য আপনি এখন আর দেখবেন না। আপনি যদি তৌফিক ভাই শুধু জানুয়ারি থেকে মার্চ মাসের একটা পরিসংখ্যান নেন, দেখবেন যে ২০০ র উপরে নারী ধর্ষিত হয়েছে। ২০০ র উপরে নারী ধর্ষিত হয়েছে এবং ৪৭ টার উপরে মব লিঞ্চিং হয়েছে। আমরা কিন্তু কোন জায়গায় এটা নিয়ে কোনো উচ্চবাচ্য দেখি না। আমরা আন্তর্জাতিক পর্যায়ে হয়তো কিছু আমাদের মতন অনলাইন অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। কিন্তু আপনি দেশের ভিতরে যে ধরনের একটা জাগরণ হওয়ার কথা, যে ধরনের একটা মুভমেন্ট হওয়ার কথা, এ ধরনের কিছু দেখবেন না। আমি আপনাকে তৌফিক ভাই ১৮ বা ১৯ সালের একটা ঘটনা বলতে পারি। নোয়াখালীতে নুসরাত জি। নামে একজন মাদ্রাসা ছাত্রী, তারই কলেজের শিক্ষক দ্বারা নিপীড়িত হয়। তাকে আগুনে দেওয়া হয়। সে পরবর্তীতে মারা যায়। এবং তার আগে যদি আপনি তনু ধর্ষণ এবং হত্যা দেখেন, পুরা দেশ উত্তাল হয়ে গিয়েছিল কিন্তু এসব মানবাধিকার কর্মীদের আ নেতৃত্বেই। আমরাও সেখানে ছিলাম। এখন কি দেশে সে ধরনের কোনো ঘটনা জি। ঘটে নাই? সোচ্চার হওয়ার মতন কোনো ঘটনা ঘটে নাই? তাহলে তো এর থেকে প্রমাণ না, হয় তারা আমরা তো সিলেক্টিভ। দেখলাম যে গতকালকে গতকালকে সোচ্চার হলো, কিন্তু যারা সোচ্চার হলেন, এটি অবশ্যই পজিটিভ একটি দিক। ওইখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন। ওইটি নিয়ে কালকের প্রোগ্রামটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু এই প্রোগ্রামে যারা ছিলেন তাদের অনেককেই তো আবার দেখেছি যারা যেই মৌলবাদীরা, মোল্লারা নারীদেরকে বা নারী কমিশনকে, তাদের গঠিত নারী কমিশনকে, নারী নেত্রীদের, সরি আমি এই শব্দটা বলেই ফেলি, যে বেশ্যা হিসেবে গালিগালাজ করেছে, তারা তো দেখলাম শাহবাগে এবং যমুনার সামনে আবার এই মোল্লাদের সাথেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কণ্ঠ মিলিয়ে স্লোগান দিয়েছে। তাইলে আসলে কি হচ্ছে? তবে ভাই এইটা কিন্তু এখন বললে আ বিতর্ক চলে আসবে যে আমি তাদেরকে হেয় করছি বা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। আপনি যদি এই জমায়েতটার আপনি যেটার কথা নির্দিষ্টভাবে বলেছেন আমি সেটা বুঝেছি যে নারীদের যে জমায়েতটার কথা বলছেন, সেটাকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে তারা ১ম এই কিন্তু আমাদের সিস্টারহুড এর উপরে এক ধরনের আঘাত নিয়ে এসেছে। তারা বলে দিচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট নারীবাদী। জি। আমাদের দীর্ঘদিনের নারীবাদের যে চর্চা এবং নারীর জন্য নারীর অধিকার নিয়ে আমাদের যে মুভমেন্ট সেখানে কিন্তু আমরা কখনো দল, মত, হ্যাঁ? ধর্ম, জাতি এগুলাকে কখনো আমরা নির্দিষ্টভাবে ট্যাগিং করিনি। আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ? কে হুম। নোয়াখালীর, কে কুমিল্লার, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে এই জিনিস কিন্তু কখনো ছিল না। এই ১ম বারের মতন আমরা দেখলাম যে নারীদের সেই সিস্টারহুড কেও কিন্তু চুরমার করে দেওয়ার এক ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা দেখার মতন বিষয় এবং এটা নোটিস করার মতন বিষয় এবং আপনি দেখেন যে, যে ধরনের স্লোগানগুলো উঠে এসেছে, হ্যাঁ? আমাদের একজন কমরেড একটু আগেই লিখেছেন, আরিফ জেবতিক লিখেছেন যে, আমরা যদি প্রায়োরিটি সেট করতে না পারি, হ্যাঁ? একজন দেখলাম জি। প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে। তে সে নারীদের যৌনতার স্বাধীনতা চায়। হ্যাঁ? যৌনতার স্বাধীনতা অবশ্যই একটা বিষয়। কিন্তু এই মুহূর্তে কি আমার নারীর যৌনতার স্বাধীনতা ধর্তব্যে আনার মতন বিষয় না, নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো। কোনটা করব আমি? আমার প্রায়োরিটি কোনটা? ঠিক আছে? তো এবং আপনি দেখেন এর সাথে, সাথে কিন্তু ২৩শে মে এখন হেফাজত একটা সম্মেলন ডেকে ফেলেছে অলরেডি। জি। জি। হ্যাঁ? এখন এইটা কোন তো দিকে যাচ্ছে এটাই দেখার বিষয় আরকি।
কিন্তু হেফাজতেও তো আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, কালকে তারাও অংশ নিয়েছিল সেইখানে। তাদের নেত্রীরা ব্লু রিবন পরে কিন্তু সবাই সেখানে ছিলেন। তো আবার তাকে তো হেফাজতের মঞ্চেও দেখা যায়। তাহলে আমাদের দেশের নারী নেত্রীরাও কি এই জিনিসটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। এখন তৌফিক ভাই এখানে অনেক কিছু বিষয় থাকে। আমি ও যতটুকু জেনেছি আরকি, অনেক মানুষ আছে, অনেক নারী আছে তারা যেতে বাধ্য হয়েছেন। ঢাকা শহরে চলতে গেলে তৌফিক ভাই আমরা তো বিদেশে থাকি, আমরা সেটা সেভাবে অনুভব করি না। ঢাকা শহর একটা ছোট জায়গা, যারা আমরা যাদেরকে প্রগতিশীল বলি বা যারা একটু এনলাইটেন্ড বলি, তাদের একটা ছোট্ট পরিসর আছে। এখন এই পরিসরে যদি আপনি তালে তাল না মিলিয়ে চলেন, আপনি কিন্তু ব্রাত্য হয়ে যাবেন। এবং এই ব্রাত্য হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু ভয়ংকর। আপনি কোথাও আ ওয়েলকামড হবেন না। আপনাকে একঘরে করে রাখার মতন করা হবে এবং বুলিং এর যে বিষয়টা আছে, দলবদ্ধভাবে বুলিং করা হয়। তো সেই জিনিসগুলো সকলের নেওয়ার সক্ষমতা থাকে না। যে কারণে ওখানে অনেকেই অংশগ্রহণ করেছেন যারা বাধ্য হয়েছেন। কেউ চাকরি বাঁচানোর জন্য, কেউ নিরাপত্তার খাতিরে। আর কিছু অংশ তো আছেই, তারা আপনি যদি দেখেন দিকে শহীদুল আলম গং, তারপর রেহেনুমাদের গং এবং শিক্ষক নেটওয়ার্কের একটা গং এবং বিভিন্ন এনজিও, তারা তো এই আ মুভমেন্ট এর সাথেই ছিল শুরু থেকে। তো তারা এখানে যাবে এটাই খুব স্বাভাবিক এবং এটাই প্রত্যাশিত। তো যে এখানে ২ টা অংশ রয়ে গেছে আরকি, এই মুভমেন্ট এর ভিতরে ২ টা অংশ রয়ে গেছে। এবং কিছু মানুষ আছে, যেমন চা বাগানের নারী শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে। তাদেরকে যখন সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে, "আপনি কেন এসেছেন?" তারা বলতে পারে না। এখন আমার উপরে একজন বিশ্বাস করে, লোচন আপা বলছে ওখানে যেতে হবে। এরকম বিশ্বাসে কিন্তু অনেকে চলে আসে। এটা কিন্তু থাকে ইনফ্লুয়েন্স। যেমন তৌফিক ভাই আপনি জি বলেছেন, "আপনার উপর আমার আস্থা আছে। সেজন্য কিন্তু আমি এই শোতে চলে এসেছি।" আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে জি আপনার আ রাজনৈতিক পরিচয় কি? আপনার ব্যক্তিগত পরিচয় কি? আমি কিছুই কিন্তু জিজ্ঞেস করিনি। কারণ আমি জানি যে আপনি একজন প্রথিতযশা সাংবাদিক। আমি সেই বিশ্বাস থেকে কিন্তু চলে এসেছি। তো এরকম কিন্তু হয়। আমরা পিয়ার প্রেশার এ অনেক কাজ করে ফেলি। জি জি। তো যাই, এখন আমরা এই যে আপনি সার্বিক বিষয়গুলো যে বললেন, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ আছে। কোনটাই আমরা যে আলোচনাগুলো বিচ্ছিন্নভাবে করলাম, কিন্তু কোনটাই কিন্তু আসলে বিচ্ছিন্ন না এই সময়টিতে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, সেটি রাজনৈতিক চিন্তাধারার হোক, মুক্তমনা হোক, আমরা যারা গণমাধ্যমে আছি কিংবা যে যেভাবেই আছি, ঘুরে ফিরে কখনো না কখনো আলোচনা বা দৃষ্টিটা বাংলাদেশের সেনাবাহিনীর দিকে চলে যায়। যখনই আমরা জাতি হিসেবে কোনো ক্রাইসিসে পড়ি, খুব বড় বা জটিল, সেনাবাহিনীর দিকে দৃষ্টি যায়। তা আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনী আসলে কি এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে বর্তমান অন্ধকার অবস্থা থেকে উত্তরণে কোনো পথ দেখাতে পারে বা ভূমিকা রাখতে পারে? আর সেটি পারলে কেন রাখছে না? কি মনে হয় আপনার? তৌফিক ভাই আমি এ বিষয়ে খুব একটা জানি বলব না। কারণ সেনাবাহিনীর বিষয়টা, এটা তারা যারা অভ্যন্তরে আছে, তারা যেটা এটা ডিল করছে, তারা হয়তো পরিষ্কারভাবে বলতে পারবে। আ আপনি নিজেও জানেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে আমাদের যে ঘটনাটা ঘটেছে, আমাদের ৫ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু একটা রক্তপাতহীন কুই ছিল। হ্যাঁ? জি ওই কুয়ের কারণে কিন্তু সেনাবাহিনী একটা ভূমিকা নিয়েছে। সেনাবাহিনী দেখা যাচ্ছে যে সরকার হটানোর কাজে এক ধরনের ভূমিকা পালন করেছে। এখন সেনাবাহিনী কি ডিলিংস এগুলো করেছে সেগুলো তো আমরা জনগণ সেভাবে জানতে পারি না। এবং মিডিয়া যেহেতু অনেকটা ব্ল্যাক আউট, আমরা কিন্তু প্রতি মুহূর্তে কি ঘটছে সেটা জানারও আমাদের কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশের সেনাবাহিনীকে কিন্তু আমরা বরাবর বলে এসেছি দেশপ্রেমিক। এখন দেশ যখন সংকটে, দেশের সার্বভৌমত্ব যখন সংকটে এবং স্বাধীনতা হুমকির মুখে, তখন স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের আশা থাকে যে সেনাবাহিনীকে যেই কারণে পেলে-পুষে রাখা হয় এবং বাজেটের একটা বড় অংশ তাদেরকে বরাদ্দ দেওয়া হয় যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের স্বাধীনতা রক্ষার কাজে তারা এগিয়ে আসবে, স্বাধীনতা যদি হুমকির মুখে পড়ে। এটা তো স্বাভাবিক একটা আশা। এখন সেই আশা তারা কতটুকু ধারণ করবে এবং সেই আশাকে বাস্তবায়িত করবে সেটা তো সময় বলবে। এটা আপনি বা আমি এত দূর থেকে বলাটা দুষ্কর। আচ্ছা, আর আমরা আরেকটি শেষ পর্যায়ে যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখলাম যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেটি আছে, তারা কমিশন, তারা একটি রিপোর্ট দিল। ভলকার তুর্কের রিপোর্ট নিয়ে অনেক ধরনের আলোচনা, তর্ক বিতর্ক চলল। পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু গত ৯ মাসের সিচুয়েশন নিয়ে আমরা
আন্তর্জাতিক এরকম কোনো রিপোর্ট কিন্তু আসলে দেখছি না। যদিও হ্যাঁ, আমেরিকা থেকে তারা ওই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা কিছু জবাব দেন। আমরা হয়তো অনেকে আত্মতুষ্টি লাভ করি। ইন্ডিয়া কি বললো সেইটার দিকে তাকিয়ে থাকি, ইউরোপিয়ান কমিশন কি বললো এগুলা, বা ইউকে। সামগ্রিকভাবে আপনার কি চোখে পড়ছে যে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে, মানবাধিকার পরিস্থিতি, আমি অন্যগুলো বাদই দিলাম, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আসলে ওনারা ভালোভাবে একদম নির্মোহভাবে কোনো নজর রাখছে কিনা, বা সেটির কোনো প্রতিফলন আপনি দেখছেন কিনা? শফিক ভাই, এটা খুবই কি বলবো, একটা হাস্যকর কথা আর কি। এটা কি বলবো, তারা তো এটা তাদের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা তখন একটা তড়িঘড়ি রিপোর্ট দিয়েছে, এবং আমরা যেটা জানি যে যখন যে কোনো মানবাধিকার লঙ্ঘনে ২ টা পক্ষ বা ৩ টা পক্ষ থাকে, সকলেরই কিন্তু মতামত নেওয়া, সকলের কাছ থেকেই তথ্য নেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু ম প প ইয়ে করতে হয়, অনুসরণ করতে হয়। সেই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু তারা অনুসরণ করে নাই। তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা একপাক্ষিক আপনি জিনিস দেখবেন যে তারা হয়তো এনসিপির সাথে বসেছে। আম তারা যারা জুলাইয়ে আহত হয়েছে বা তাদের ২-১ জনের সাথে বসেছে, তারা জুলাই ফাউন্ডেশনের কারো সাথে বসেছে। অথচ আপনি যদি তালিকাটা দেখেন, তারা যে তালিকাটা বলছে, তারা ৮০০ জনের তালিকা বলছে। সেখানে কিন্তু আপনি দেখবেন যে ধরেন যশোরে একটা হোটেলে ২৪ জন পুড়ে মারা গেছে, বিদেশি অতিথিসহ। তারপর নোয়াখালীতে ১৪ জন। এরকম অনেক মানুষ, তারপরে আ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদিনে ৭৭ জনকে কিন্তু বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তাদের কারা বেঁচে আছে, কারা জীবিত আছে সে ধরনের কোনো কিছু কি আপনি ইনপুট দেখতে পেয়েছেন? দেখতে পাননি। তাহলে ওটা যে একটা পক্ষপাত দুষ্ট রিপোর্ট ছিল তড়িঘড়ি করে আম তো বিগত সরকারকে ভিলিফাই করার জন্য, সেটা তো আমরা বুঝতেই পারি। আর এখন তারা কোনো আওয়াজ তুলবে না, কারণ ইউরোপীয় ইউনিয়ন বলেন বা অন্যান্য পরাশক্তি যাদের কথা আমরা বলছি, আমরা বলি যে বিদেশি শক্তি, পরাশক্তি, পশ্চিমা শক্তি। তারা তো তাদের একটা এজেন্ডা নিয়ে এসেছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের বন্দর, আমাদের সীমান্ত সবকিছুই তাদের ব্যবহারের একটা বিষয় আছে। তারপর আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো সবকিছু তাদের একটা ব্যবহারের বিষয় আছে। তো যেই সরকারকে তারা বসিয়েছে সেই সরকার তাদের এই ধরনের পারপাস গুলো সার্ভ করবে। তো সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করার মতন কোন বিষয় তারা সামনে তুলে আনবে মানবাধিকারের ছাল চামড়া পরে, এটা জায়গা। এটা আশা করা আমাদের জন্য একটা দুরাশা তৌফিক ভাই। এটা আমরা যতটুকু আশা করব ততই আমরা আশাহত হব। না, এখন আশাহত হব, কিন্তু যদি আমি আবার শেষ করতে চাই ওনার সেই কথাটি, যে উনি বললেন উনি অনেক বড় মাঠের খেলোয়াড়। তো আমরা সামনে আর কি খেলা দেখতে পারি? ৯ মাসে যা দেখলাম, সামনে আর কি খেলা দেখতে পারি? আপনার আশঙ্কা কি? আমার আশঙ্কা তৌফিক ভাই, আপনার মতো আমারও আশঙ্কা। সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই আশঙ্কা করছি। উনি যেভাবে বলেছেন যে চিটাগং বন্দরকে আ আরো শক্তিশালী কারো হাতে, উপযুক্ত কারো হাতে তুলে দিতে হবে। উনি সেভাবেই আমাদের বিভিন্ন জিনিস বিদেশি পরাশক্তির হাতে তুলে দিবেন, এবং আমরা যেকোনো মুহূর্তে, এটা সকলেরই একটা আশঙ্কা, আমরা যেকোনো মুহূর্তে মানবিক করিডোরের নামে একটা প্রক্সি ওয়ার এ জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মানবিক করিডোরের যে প্রস্তাবনা আসছে সেখানে আমরা কিন্তু কোথাও দেখতে পাইনি যে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ক্লজ যুক্ত করেছেন। এ ধরনের কোনো কিছু আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, আমাদের সামনে আসেনি, এবং উনারা যে ধরনের গায়ের জোরে কথা বলছেন, যে খলিল সাহেব বলেছেন যে, "আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব।" উনি কি আমার ১৮ কোটি মানুষের প্রতিনিধি? তা তো না। উনি এভাবে কথা বলছেন। এগুলা কিন্তু বাচ্চা ছেলেরা বলে গায়ের জোরে, "আমার ভালো লেগেছে আমি করব।" বিষয়টা কিন্তু সেটা না। তো আমার কাছে মনে হচ্ছে আরকি যে ধীরে, ধীরে আমরা আমাদের দেশের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। সেটা সম্পদের দিক থেকেই বলেন, সেটা সীমান্তের দিক থেকেই বলেন, আমরা প্রতিনিয়ত আমাদের নিয়ন্ত্রণ হারাচ্ছি, এবং আমার দেশ একটা হুমকির মুখে আছে। দেশের অস্তিত্ব হুমকির মুখে আছে, মানচিত্র হুমকির মুখে আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের জন্য শেষ সময় যারা অংশ নিয়েছেন কিংবা পরে দেখবেন, তাদের জন্য বলছি, আমার সঙ্গে অতিথি হিসাবে এতক্ষণ কথা বলছেন আফসানা কিশোর লোচন। তিনি বা তার সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি অনেক বড় মাঠের খেলোয়াড়। তো আমরা গত ৯ মাসে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি দেখছি, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করার যে বা মুছে ফেলার যে অপচেষ্টা আমরা দেখছি, স্বাধীনতাকে নিঃশেষ করার যে অপচেষ্টা আমরা দেখছি, এই সব বিষয়গুলো এবং মানবাধিকার লঙ্ঘনের যে চরম একটি পর্যায়ে বাংলাদেশে এখন আছে, সেই বিষয়টি লোচন বলার চেষ্টা করলেন। আমরা দুজনে মিলে একটু আলোচনা করলাম। আপনাদের শুনলে হয়তো নতুন কোনো চিন্তার খোরাক হলেও হতে পারে।
আমরা আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। লোচনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। ধন্যবাদ তৌফিক ভাই, শুভরাত্রি। জি।